হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যাকাউন্টিং সুপ্রিমেসি। আশা করি সবাই তোমরা ভালোই আছো। আজকে আমাদের ক্লাস হচ্ছে নবম দশম শ্রেণীর ফিন্যান্স ও ব্যাংকিং বইয়ের পঞ্চম অধ্যায়। এই পঞ্চম অধ্যায়ের নাম হচ্ছে ঝুঁকি ও অনিশ্চয়তা, ইংরেজিতে যেটি হচ্ছে রিস্ক অ্যান্ড আনসার্টেনিটি। ঝুঁকি এবং অনিশ্চয়তা জিনিসটা আসলে কি? কোনো কিছু না হওয়ার সম্ভাবনাই কিন্তু অনিশ্চয়তা এবং ঝুঁকি। ধরো, সাধারণভাবে যদি আমরা চিন্তা করি, তুমি আগামীকাল সকালে বাসে করে তুমি তোমার স্কুলে যাবে 9:30 এখন তুমি 9:30 বাস ধরতে নাও পারো, কারণ কি সকালে তোমার ঘুম থেকে উঠতে দেরি হয়। তো এই যে ঘুম থেকে উঠতে দেরি হয়, যার কারণে সকালে বাসটা মিস করার যে একটা সম্ভাবনা আছে, এটাই কি একটা ঝুঁকি। তো ব্যবসায়ের ক্ষেত্রে ঝুঁকিটা হচ্ছে অন্যরকম। ব্যবসায়ের ক্ষেত্রে সব কিছুই পরিমাপ করা হয় কি দিয়ে? টাকা পয়সা দিয়ে, আর্থিক সংখ্যা দিয়ে, যেগুলো দিয়ে ব্যবসার মুনাফা এবং ক্ষতিগুলো নির্ণয় করা হয়। তো যেটা বললাম, ব্যবসার ক্ষেত্রে ঝুঁকি, ব্যবসায় কিন্তু আসলে অল্প সময়ের জন্য হয় না। সব ধরনের বড় ব্যবসায়গুলো দীর্ঘমেয়াদে হয়, যেমন 5 বছর, 10 বছর, 15 বছর মেয়াদি ব্যবসা পরিচালনা করে। তো এই যে ব্যবসায়ের 10, 5, 15 বছর যে পরিচালনা করবে, এই 5, 10, 15 বছরে যত টাকা বিনিয়োগ করবে তত টাকা কি উঠে আসবে কিনা লাভসহ, এই যে একটা অনিশ্চয়তা থাকে, এইটাই কি একটা ব্যবসায়িক ঝুঁকি। সহজ কথায় বুঝাই দিলাম, ঠিক আছে? এই যে যত টাকা ইনভেস্ট করবে তত টাকার উঠে আসবে কিনা লাভসহ, এই ঝুঁকিটা হচ্ছে ব্যবসায়িক ঝুঁকি। আর আরেক ধরনের ঝুঁকি আছে, সেটা হচ্ছে বিনিয়োগকারীদের ঝুঁকি। তো বিনিয়োগকারী কারা? ওই যে বিনিয়োগকারী বড় বড় কোম্পানিগুলো যেটা কাজ করে, সেটা হচ্ছে শেয়ার বিক্রি করে, ডিবেঞ্চার, বন্ড। তো এই বন্ড, ডিবেঞ্চার এগুলি যে যারা কিনে, তো তারা কিন্তু একটা নির্দিষ্ট মেয়াদ পরে কিছু লাভ পায়। তো তাদের এই যে লাভটা তারা সঠিকভাবে পাবে কি না, এটা কি বিনিয়োগকারীদের সাইড থেকে বিনিয়োগকারীদের জন্য একটা ঝুঁকি। এছাড়া অনেক সময় বিভিন্ন কারণে শেয়ার, বন্ড, ডিবেঞ্চার ইত্যাদির দাম কমে যায়, এটাও বিনিয়োগকারীদের ঝুঁকি। আবার কখনো কখনো বিনিয়োগকারীরা প্রাথমিক বাজার যেটাকে বলে, মানে প্রাথমিক পর্যায়ে শেয়ার যেখানে বিক্রি হয়, শেয়ারগুলো কিনলো, কেনার পরে কি হলো, মাধ্যমিক বাজারে সহজে বিক্রি করতে পারে না, মানে অন্য কোনো ক্রেতারা সহজে কিনে না। সো তখন কি হয়, এই শেয়ারগুলো বিক্রি করতে আরও টাকা পয়সা খরচ হয় তাদের। তো এগুলিও কি এক ধরনের আর্থিক ঝুঁকি, অর্থাৎ অর্থের অঙ্কে পরিমাপযোগ্য ঝুঁকি। তো আশা করি ঝুঁকির যে মেইন কনসেপ্টটা, এটা তোমরা বুঝতে পারছো। আর ঝুঁকি যত কম হবে তত ভালো হবে ব্যবসার জন্য, এটা তো একটা কমন বিষয়, তাই না? আচ্ছা, এখানে বইয়ের মধ্যে কী লিখছে আমরা একটু পড়ি। রোহান নবম শ্রেণীর ছাত্র, সে তার এসএসসি পরীক্ষায় GPA 5 প্রত্যাশা করে। রাশেদ সাহেব একজন কৃষক, তিনি এই বছর জমি থেকে ভালো ফলন প্রত্যাশা করেন। সুমনা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে BBA শেষ বর্ষের ছাত্রী, সে BBA ডিগ্রি শেষ করে একটি ভালো চাকরি আশা করে। এখন রোহানের GPA 5 পাওয়া, রাশেদ সাহেবের জমি থেকে ভালো ফলন পাওয়া, সুমনার ভালো চাকরি পাওয়া, প্রতিটি বিষয় কি অনিশ্চিত, কারণ প্রতিটি বিষয় কি ভবিষ্যতের সাথে জড়িত। রোহান GPA 5 পেতে পারে, নাও পেতে পারে। রাশেদ সাহেব জমিতে এবছর ভালো ফলন পেতে পারেন, নাও পেতে পারেন। সুমনা ভালো চাকরি পেতে পারে, আবার নাও পেতে পারে। এভাবে মানুষের ব্যক্তিগত জীবনে প্রতিনিয়ত বিভিন্ন সময়ে কি থাকে, অনিশ্চয়তা থাকে। সো সেইভাবেই একজন বিনিয়োগকারী কোম্পানির শেয়ার ক্রয় করে প্রত্যাশিত লভ্যাংশ পাবে কি না, ওই যে যেটা বললাম, বিনিয়োগকারীরা শেয়ার থেকে ন্যূনতম আয় পাবে কি না, বা শেয়ারগুলো সহজে বিক্রি করতে পারবে কি না। এছাড়া আবার কি বলছিলাম, যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো যত টাকা ইনভেস্টমেন্ট করতেছে, মূলধন খাটাচ্ছে, তত টাকা লাভ সহকারে বছর শেষে বা নির্দিষ্ট মেয়াদ শেষে পাবে কি না, এই যে যেই জিনিসগুলো থাকে, এগুলাই হচ্ছে ব্যবসায়িক ঝুঁকি। এখন দেখো, আমরা এখন যেই জিনিসটা আসবো, সেটা হচ্ছে ঝুঁকি নির্ণয়ের মূল বা বেসিক পয়েন্ট। এখানে দেখো লেখা আছে, এই জিনিসটা পড়লে বুঝতে পারবে। এই যে এই সকল অনিশ্চয়তার কারণে ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন সিদ্ধান্তের প্রকৃত ফলাফল প্রত্যাশিত ফলাফলের চেয়ে কম হয় অথবা বেশি হয়। সো এই যে জিনিসগুলো কি, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন সিদ্ধান্তের প্রকৃত ফলাফল প্রত্যাশিত ফলাফলের চেয়ে কম বা বেশি হয়। দেখা গেল কোম্পানি প্রত্যাশা করছে যে 2025 সাল শেষে কোম্পানি মোট টাকার উপরে 25% লাভ করবে, কিন্তু 2025 সালের শেষে দেখা গেল কি, কোম্পানির মোট লাভ যা হয়েছে সেটা হচ্ছে 30%। সো লাভ বাড়ছে না, তাহলে ফলাফলটা কি বেশি হয়েছে না? এখন বেশি হইলে কারদের লাভ? কোম্পানির লাভ। আবার যদি 25%-এর জায়গায় 20% হইতো, কম হয়েছে না?
আয় আশা করছিল 25%, হয়েছে হইলো 20%, তাহলে 5% এই যে কমে গেল, এই জিনিসটা কি হইলো? আদর্শ বিচ্যুতি। আদর্শ বিচ্যুতি মানে কি? মূল যেই জিনিসটা তারা টার্গেট করবে সেই টার্গেট থেকে যত কম হবে অথবা বেশি হবে সেটাই হচ্ছে আদর্শ বিচ্যুতি। এটাকে কি বলা হয়? আদর্শ বিচ্যুতি। ঠিক আছে, দেখো এই যে এখানে লিখছে, এই যে এখানে 20% তারা আশা করছিল, হয়েছে 15%, যে এই 5% কমছে, এই 5% কি? এই 5% বিচ্যুতি হচ্ছে ঝুঁকির উৎস। মানে এই যে ঝুঁকি পরিমাপ করা যায়, এই যে ঝুঁকিটা বের হলো, মোট প্রত্যাশিত আয় থেকে প্রকৃত আয়টা কম হইল, এই জিনিসটাই হচ্ছে কি? আদর্শ বিচ্যুতি বা ঝুঁকির উৎস। তো এখন আমরা এখানে আর কিছু পড়ব না, এখানে আমরা যাই। ঝুঁকি এবং অনিশ্চয়তার পার্থক্য, এটা অনেক সময় আসে। একটা কথা বলে রাখি, প্রথম এক লাইনে শেষ করে দিব। ঝুঁকি সবসময় পরিমাপ করা যায়, কিন্তু অনিশ্চয়তা পরিমাপ করা যায় না। ঠিক আছে, দেখো ব্যাপারটা কীরকম। অনিশ্চয়তার যেই অংশটুকু পরিমাপ করা যায় সেটাই কি? ঝুঁকি। আর যে সকল প্রকার ঝুঁকি তো অনিশ্চয়তার মধ্যেই পড়ে, তাই না? যে এটা হবে কি হবে না, এটা একটা ঝুঁকি, তো এটা একটা অনিশ্চয়তাও বলা চলে। কিন্তু অনিশ্চয়তার যেই অংশ বা যেই অংশটা পরিমাপ করা যায় সেটা হচ্ছে ঝুঁকি, যে টাকার অঙ্কে বা পার্সেন্টেজের আকারে পরিমাপ করা যায়। কিন্তু কোনো ব্যবস্থাপক মারা গেল বা দক্ষ একজন কর্মী মারা গেল, অথবা কি হইলো, কাভার্ড ভ্যান উল্টে একজন দক্ষ চালক নিহত হলো, তিনি ধরো প্রতিদিন 10 বার আপ ডাউন করতেন ফ্যাক্টরি থেকে মাল নিয়ে, অন্য কেউ সেটা করতে পারে না, অন্য কেউ 7 বার পারে। তো এই যে দক্ষ বা দক্ষতার যে ঘাটতিটা ঘটলো, এই ঝুঁকিটা কি পরিমাপ করা যায় না? এই অনিশ্চয়তাটা পরিমাপ করা যায় না টাকার অঙ্কে। ঠিক আছে, তো এই যে এই জিনিসটা এখানে লিখছে, ঝুঁকি আর অনিশ্চয়তার পার্থক্যটা কি? আশা করি বুঝতে পারবা। অর্থের অঙ্কে যতটুকু পরিমাপ করা যাবে ততটুকুই হচ্ছে ঝুঁকি, আর অর্থের অঙ্কে পরিমাপ না করা গেলে বা অ্যাক্সিডেন্ট রিলেটেড ঘটনা হলে সেটা অনিশ্চয়তার মধ্যে পড়বে। আচ্ছা, এখন আসি ঝুঁকির উৎস। মানে ঝুঁকিটা কোথা থেকে সৃষ্টি হয়? দুইভাবে সৃষ্টি হয়, একটা হচ্ছে ব্যবসায়িক থেকে, মানে ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে, আরেকটা কোনটা? বিনিয়োগকারীদের দৃষ্টিকোণ থেকে। ব্যবসায়িক দৃষ্টিকোণ কোনটা বলছি? ওই যে নির্দিষ্ট সময় লাভ তারা আর্নিং করতে পারবে কিনা যথেষ্ট পরিমাণে, বা তাদের বিক্রি ঠিকঠাক হবে কিনা, সেই যে একটা ঝুঁকি, এটা হচ্ছে ব্যবসায়িক ঝুঁকি। আর বিনিয়োগকারীদের ঝুঁকি কোনটা? ওই যে বিনিয়োগ করে তারা সঠিক সময়ে লাভসহ টাকা পয়সা ফেরত পাবে কিনা, অথবা এক পক্ষ বিনিয়োগগুলো, প্রাথমিক বিনিয়োগগুলো কেনার পরে সহজে বিনিয়োগগুলোকে আবার বিক্রি করতে পারবে কিনা, সেটাও একটা বিনিয়োগকারীদের ঝুঁকি। ওই শেয়ার, বন্ড, ডিবেঞ্চার ইত্যাদি যেগুলো। ঠিক আছে, এই যে এটা একটু পড়ে নিও, পড়লে ভালো হবে। ব্যবসায়ী প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে ব্যবসায়িক ঝুঁকি, আর্থিক ঝুঁকি, আর বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে সুদ হারের ঝুঁকি, তারল্য ঝুঁকি। আমি যেই কথাটা বলছি এই কথাগুলো এখানে বিস্তারিত লেখা আছে, পড়লেই বুঝতে পারবে। সব কিছু আমি বলে দিব না, নিজেদেরও বইটা পড়তে হবে। আর যারা আর একটা কথা বলে রাখি, নতুন আছে এখনও সাবস্ক্রাইব করো না, অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো, আশা করি উপকার হবে, ক্ষতি হবে না। ঝুঁকির কিছু তাৎপর্য এখানে দেওয়া আছে, এই যে ঝুঁকির গুরুত্বটা কতটুকু নির্ণয় করা সেটাই এখানে বলা হয়েছে। ঝুঁকি এবং অনিশ্চয়তার পরিমাপ, এটা হচ্ছে এই অধ্যায়ের একমাত্র ম্যাথ। আর এটা অবশ্যই সবাইকেই শিখতে হবে, যত কঠিন লাগুক যত সহজ লাগুক, প্রকৃতপক্ষে এটা খুবই সহজ একটা ম্যাথ। ঝুঁকি এবং অনিশ্চয়তার পরিমাপ কিভাবে করা যায় আমরা এখন শিখে ফেলব। দেখো কি লিখছে, ব্যবসায় প্রতিষ্ঠান সফলভাবে পরিচালনার জন্য ঝুঁকি পরিমাপ করা অত্যাবশ্যকীয় বা আবশ্যিক। প্রত্যাশিত আয় থেকে প্রকৃত আয়ের বিচ্যুতি হলেই ঝুঁকির সৃষ্টি হয়। আমরা এটা জানি যে যত টাকা আয় ধরবো তত টাকা না হইলে যত কম হইব সেটাই কি? ঝুঁকি, সেখান থেকে ঝুঁকি সৃষ্টি হয়। আচ্ছা, আয়ের বিচ্যুতি যত কমে ঝুঁকি তত কমে। ওকে ফাইন, আয়ের বিচ্যুতি যত কমে ঝুঁকি তত কমে। এর মানে কি? মোট আয় যদি ধরি 20%, এখন ঝুঁকির পরিমাণ যদি হয় 18%, মাত্র 2% লস হয়েছে, তাহলে খুব কাছাকাছি ঝুঁকিটা কম হইলো। আবার যদি হয়ে যায় 16, তাহলে 4% ঝুঁকিটা আর একটু বেড়ে গেল। আবার যদি হয় 14, 20% লাভের জায়গায়, তাহলে ঝুঁকি 6% হয়ে গেল, হইলো না? তো ঝুঁকির পরিমাণটা বাড়তে থাকলো আর কি। আচ্ছা দেখো, ঝুঁকি পরিমাপের বিভিন্ন পদ্ধতি আছে, প্রয়োজন বা অবস্থাভেদে বিভিন্ন পদ্ধতি
প্রয়োগ করা হয়। তবে এই পর্যায়ে আমরা কি করব, ঝুঁকি পরিমাপের জন্য আদর্শ বিচ্যুতির যে ব্যবহারটা সেটা দেখব। আমরা এখন যে অঙ্কটা করব সেটা হচ্ছে আদর্শ বিচ্যুতি নির্ণয় করা যায় যেটার মাধ্যমে, যেই সূত্রটার মাধ্যমে সেইটা। সো ভিউয়ার্স, এখন আমরা আদর্শ বিচ্যুতির সূত্রটা শিখব। আদর্শ বিচ্যুতি সমান সমান কি, পুরাটাকে একটা রুট দিয়ে কভার করে দিবে, তারপরে কি সামেশন, এই যে এম এর মতো যে চিহ্নটা এটাকে বলে সামেশন বা সাম যেটা বলো, মানে এটা একটা ফিনান্সের ফর্মুলার অংশ। এটার সাথে কি হবে দেখো, ব্র্যাকেট দিয়ে আয় হার মাইনাস গড় হার হোল স্কোয়ার, আর নিচে হচ্ছে n-1, n হচ্ছে বছর সংখ্যা সূত্র, আর 1 হচ্ছে সূত্রের। তো আদর্শ বিচ্যুতি সমান সমান কি, রুটের মধ্যে সামেশন আয় হার মাইনাস গড় হার তার হোল স্কোয়ার, নিচে হচ্ছে n-1। আর এইখানে সামেশন আয় হার মাইনাস গড় হার তার হোল স্কোয়ার হচ্ছে কি, দেখো এই জিনিসটা সূত্রটা প্রয়োগ করতে পারবো তখনই তোমাদের প্রশ্নে যখন যথাযথভাবে তথ্যগুলো সাপ্লাই করা থাকবে, তখন তোমরা আয় হার এবং গড় আয় হারটা বের করতে পারবে। দেখো আয় হার মাইনাস গড় হার জিনিসটা কি, অতীতে অর্জিত আয় হার থেকে গড় আয় হারের পার্থক্য, যেটার বর্গ করতে হবে। জিনিসটা কি দেখো, উদাহরণের মাধ্যমে বুঝি। নিচের ছকে একটি প্রকল্পের 2015 সাল থেকে 2019 সাল পর্যন্ত 5 বছরের আয় দেওয়া আছে। এখন তোমাকে করতে বলবে কি, আদর্শ বিচ্যুতি বের করো। ডাইরেক্ট এরকম একটা প্রকল্প দিয়ে আদর্শ বিচ্যুতি বের করতে বলবে, তোমাকে বছর দেয়া থাকবে আর আয়ের পার্সেন্টেজ দেয়া থাকবে, এই দুইটা দেয়া থাকবে। তখন বলবে কি আদর্শ বিচ্যুতি বের করো। তো কিভাবে করব, আমি কি বলছি, বছর দেওয়া থাকবে এবং আয় হার পার্সেন্টেজ আকারে দেওয়া থাকবে। 2015 20%, 2016, 2017, 18, 19 এরকম 5 বছরের, এবং আয়গুলো দেওয়া থাকবে, এভাবে আয়গুলো বসাবে। তারপরে কি করবে, আয় হারের যে জিনিসটা আছে এটাকে তোমরা যোগ করে ভাগ করবে, মানে গড় বের করবে। সো এই যে 20, 5, -5, 15, 30 ইত্যাদি যোগ করার পরে যার যোগফল হয়েছিল কত, 65%। আর বছর আমাদের কত ছিল, 2015, 16, 17, 18, 19, 5 বছর। তাহলে এই আয় হারের গড় বের করলে কত হয়, 13%। ঠিক আছে, এটা হচ্ছে এভারেজ আয় হার। ঠিক আছে, এই এভারেজ আয় হার মানে গড় আয় হারটা কিন্তু আমাদের লাগবে সূত্রের জন্য। এখন গড় আয় হার থেকে কি ব্যবধান, আমরা সূত্রটা সরাসরি প্রয়োগ এখানে করে দিব। প্রথম বছরে আয় ছিল 20%, কিন্তু আমাদের এভারেজ আয় ছিল কত, 13%। তাহলে ব্যবধান কত ছিল, 7%, মানে আমাদের 7% কম ছিল প্রথম বছরে। 2016 সালে 5% ছিল আয় হার, আর এভারেজ গড় আর আয় হার কত ছিল, 13%। তো আমাদের ওই বছরে মানে একেবারে মাইনাস ফিগার, ঝুঁকির পরিমাণ অনেক বেশি ছিল, -8%। 2017 সালে কি, -5, এটা আরও বেশি, তো -18, খুবই খারাপ অবস্থা ব্যবসার। 2018 সালে যে কী হয়েছে, 2%, ভালো পজিটিভ দিকে আছে। 2019 সালে যে কী হয়েছে, 17%। তো সব কিছু কভার করে এই পাশে নিয়ে আসছে কিনা সেটা আমরা দেখব। সো গড় আয় হারের যে ব্যবধানটা আছে, এই ব্যবধানটার যোগ করে কি করব, তো ওই যে সূত্রের যে n-1 যেটা আছে সেটা দিয়ে ভাগ করব। আর ব্যবধানের বর্গগুলা কিন্তু পাশেই সুন্দরভাবে বের করে ফেলছে। বর্গ তো বুঝুই, যত বর্গ থাকবে ওইটার সাথে ওইটা গুণ হবে। যেমন 7 গুণ 7, 7 স্কোয়ার হচ্ছে 7 গুণ 7, -8 স্কোয়ার হচ্ছে -8 × 8, -18 × 18, মানে সবগুলোর বর্গ আর কি। তো সূত্রটাকে সহজভাবে এখানে বসাই দিছে। আমাদের সূত্রটা কি ছিল, আয় হার মাইনাস গড় হার তার হোল স্কোয়ার, এটা বের করব। সাবমিশনেরটা তো আমরা করবই। সো প্রথমে আয় আর এভারেজ আয়টা বের করলাম, তারপরে গড়টা বের করলাম, গড়টার বর্গ করে ফেললাম সহজেই। তো সূত্রটা আমার বের হইলো। তারপরে ওই যে সামিশন করার পরে এটা বের হয় 182.5, আর তখন পর্যন্ত কিন্তু রুটটার কাজ করা হয় নাই। সো এই 182.5-এর উপরে রুট দিলে আসবে 13.5%। তাহলে আমাদের আদর্শ বিচ্যুতি বের হলে কত, 13.5%। তো আমাদের আদর্শ বিচ্যুতি বের করতে গেলে এই সূত্রটাকে প্রয়োগ করতে হবে। একটু জটিল, প্র্যাকটিস করতে হবে। তথ্যগুলো প্রশ্নে দেওয়া থাকবে, আমাকে শুধু জাস্ট জায়গা মতো নিয়ে বসাতে হবে সূত্র অনুযায়ী, এতটুকুই। তো এখানে কি লেখা আছে দেখি, প্রথম 5 বছরের আয় যোগ করে 5 দিয়ে ভাগ করলে আমরা 5 বছরের গড় আয় পাবো। এখানে মানে টেবিলে যা যা আছে এটা এখানে লিখছে, টেবিলে এটা দেখা যাচ্ছে কত, 13%। এবার ঝুঁকি গণনার জন্য আদর্শ বিচ্যুতি গণনা করতে হবে। প্রথমে আমরা প্রতি বছরের আয় থেকে
গড় আয় বা 13%-এর যে ব্যবধানটা আছে সেটা বের করে নিলাম। এই যে 20 - 13 7, 5 - 13 8 -8, -5 - 13 -18 এরকম। তারপরে কি পরের কলামে এটা কি করছে, বর্গ করে নিছে। সো বর্গ সমূহের যোগফল বের করছে কত, 730। এই 730কে ভাগ করছে n-1। n হচ্ছে মোট বছর সংখ্যা, যত বছরের কাজ করতেছে। তো 5 বছরের কাজ করছিল, 5 - 1 বা 4 দিয়ে সেটা ভাগ করছে, ভাগ করার ফলে 182.5 হয়েছে। সো সেই ভাগফলটা ছিল কত, 182.5, যেটাকে বর্গমূল করলে কি হয়, আদর্শ বিচ্যুতি পাওয়া যায়। এখন দেখো 2015 থেকে 2019 সাল পর্যন্ত আয়ের ভিত্তিতে আমাদের গড় আয় হচ্ছে কত, 13%, আর ঝুঁকির পরিমাণ হচ্ছে 13.5%। মানে ঝুঁকির পরিমাণ কি, খুব কম। এই আয় ও ঝুঁকি ব্যবহার করে আমরা ভবিষ্যতের জন্য সিদ্ধান্ত নিতে পারবো। তবে এর বিকল্প একটা প্রকল্পে যদি আমরা 13% আয় পাই এবং 15% আদর্শ বিচ্যুতি বা ঝুঁকি পাই, তবে সেইটা থেকে আমাদের এই প্রথম প্রকল্পটা বেশি গ্রহণযোগ্য। কারণ কি, ওইটাতে ঝুঁকির ছিল 15% আর এটাতে ঝুঁকির পরিমাণ হচ্ছে মাত্র 13.5%। তো এই প্রথম প্রকল্পটা আমাদের বেশি গ্রহণযোগ্য থাকবে। এরকম প্রশ্ন তোমাদেরকে দিবে, দুইটা প্রকল্পের মধ্যে ঝুঁকি আদর্শ বিচ্যুতি বের করতে বলে, তারপর সিদ্ধান্ত নিতে বলবে কোনটা তোমার জন্য লাভজনক। এই ধরনের প্রশ্নগুলো আসে। যাই হোক, এই ছিল আমাদের আদর্শ বিচ্যুতি বের করার সিস্টেম। মানে ঝুঁকি পরিমাণটা বের হয়, যেই প্রকল্পের ঝুঁকি কম ওই প্রকল্প বেশি গ্রহণযোগ্য, সবসময় মনে রাখবে। আর এখানে দেখো সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে কি জিনিসটা ব্যবহার করা হয়, ওই যে যেটাতে ঝুঁকি কম থাকবে সেটাই তো আমরা নিব, তাই না? তবে ঝুঁকি কম থাকলে, আয় বেশি থাকলে সেটা আমরা নিব, এটা এখানে লিখছে। সাধারণত আদর্শ বিচ্যুতির বড় মান অধিক ঝুঁকি নির্দেশ করে এবং আদর্শ বিচ্যুতির ছোট মান কম ঝুঁকি নির্দেশ করে। এটা তো আমরা জানি, একটু আগেই শিখলাম, তাই না? সমান আয়ে কম ঝুঁকি গ্রহণযোগ্য। প্রতি বছর ইনকাম সমান, ঝুঁকি কম, এই প্রকল্পটা অ্যাকসেপ্ট করা যায়। আবার ঝুঁকি সমান, প্রতি বছরই ধরো ঝুঁকির পরিমাণ আছে 5%, 5%, 10%, 10%, কিন্তু সমান ঝুঁকিতে লাভ আছে বেশি। কোনো বছরে 30%, কোনো বছর 40%, কোনো বছর 20%, তাহলে ওই প্রকল্প আমরা নিতে পারি। মানে কি, সহজ কথায় বললে, প্রতি বছরের সমান আয় হলে কি কম ঝুঁকি গ্রহণযোগ্য করতে পারবো। আবার সমান ঝুঁকি, মানে ঝুঁকির পরিমাণ যদি প্রতি বছর একই থাকে কিন্তু লাভ দেখা যাচ্ছে অনেক, লাভ দিয়ে বেশি লাভ হয়ে যাবে, সো সেক্ষেত্রে আমরা ওই প্রকল্পটাও রিস্ক ফ্রি হিসেবে নিতে পারি। সো এই হচ্ছে আদর্শ বিচ্যুতি ঝুঁকির ভাবসাব শেষ করে দিলাম। এই অধ্যায়ের একমাত্র কাজই হচ্ছে এই আদর্শ ঝুঁকি বিচ্যুতি বের করা, আদর্শ বিচ্যুতি। আশা করি বুঝতে পেরেছ ঝুঁকি এবং অনিশ্চয়তার